স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ গল্প পাঠে রয়েছি আমি ব্রতদীপ এবং বিভিন্ন চরিত্রে বাল্মীকি, বর্ণালী, নীল, দেবজিৎ, নীলাঞ্জন, শুভদীপ, সৌরভ ও সুপর্ণা। হঠাৎ নদীর জল থেকে উপরে উঠে এলো দুটো হাত। বহুদিন ধরে জলকাদায় ডুবে থাকলে যেমন গায়ের চামড়া হওয়ার কথা, ঠিক তেমনি ফ্যাকাশে সাদা কোঁচকানো, জায়গায় ক্ষত, কোথাও কোথাও সবুজ শ্যাওলা লেগে আছে। হাত দুটো জলের উপরে উঠে এসে খপ করে নৌকোর ধারটায় ধরল। তখনও ওই দুটো বিভৎস হাতের থ্যাঁতলানো আঙুল থেকে টপটপ করে ঝরে পড়ছে কালচে তরল বিন্দু। বিদুরের এই দৃশ্য দেখে শ্বাসরুদ্ধকর অবস্থা। দুটো পাশবিক হাত দিয়ে নৌকোর ধারে ভর দিয়ে উঠতেই আজ আপনাদের জন্য রয়েছে তনিমা সাহার কলমে কাহন। শুনতে থাকুন আজকের গল্প। কাহনের বাড়িতে আজ বিশাল আয়োজন। কাহনদের দোতলা বাড়িটা আগাগোড়া ফুলের চাদরে মোড়া। কাহন নামটাই যথেষ্ট তার বাড়িতে যাওয়ার জন্য। কাহন কিছু বলবে আর সেই কথা কেউ শুনবে না, এমন নির্দয় হৃদয় আমাদের পীতাম্বর স্টেট ইউনিভার্সিটির মধ্যে কারণ নেই। কাহন যখন তার সুগন্ধি মখমলে চুল দুলিয়ে, গভীর কাজল কাদো চোখ নাচিয়ে, ম্যানিকিওর করা উজ্জ্বল নেল পলিশ পরা হাত ঘুরিয়ে যখন কিছু বলে, তখন সে কথা যে শুধু সবার কান দিয়েই ঢোকে তা কিন্তু নয়। কথাগুলো কান দিয়ে ঢুকে সোজা মনের মধ্যে গিয়ে সেঁটে বসে। এহেন কাহনের করা নিমন্ত্রণ উপেক্ষা করা সুমিতের পক্ষেও তাই অসম্ভব ছিল। সুমিতের তো মনে মনে ইচ্ছেই ছিল একটিবার কাহনের কাছে আসা, তাকে একটিবার ছুঁয়ে দেখার। তাই আকস্মিকভাবেই যখন কাহনের দিক থেকে উপযাচক হয়ে নিমন্ত্রণটা এলো, তখন এক কথায় সুমিত রাজি হয়ে গেল। মনে মনে সুমিতের একটা সুতীব্র উত্তেজনা টকবক টকবক করে ফুটতে শুরু করে। নির্দিষ্ট দিনে পরিপাটি করে তৈরি হয়ে সুমিত কাহনদের বাড়ির দিকে রওনা দেয়। খানিকটা এগোনোর পর হঠাৎ তার মনে হয়, এই যা, আমি যে খালি হাতেই কাহনদের বাড়ি রওনা হয়ে গেলাম। এভাবে যাওয়াটা কি? আরে আমি তো জানিও না যে কি উপলক্ষে আজ আমার নিমন্ত্রণ। অনেক ভেবে সুমিত একটা বড় ফুলের তোড়া কিনে নিয়ে যায়। কাহনদের বাড়ির সামনে গিয়ে সুমিত মনে মনে ভাবে, বাবা বাবা, কি ঝকঝকে আয়োজন করেছে, নিশ্চয়ই কোনো বড় উপলক্ষ। সুমিত নিজের জন্য বেশ খুশি হয় এই ভেবে যে কলেজের অতগুলো ছেলের মধ্যে কাহন শুধু তাকেই নিজের বাড়িতে ডেকেছে। তার মানে কাহনেরও হৃদয়ে তার প্রতি। কথাটা ভাবতেই বুকের ভেতরটা প্রজাপতির মতো নেচে ওঠে। আনন্দে ডগমগ করতে করতে সুদৃশ্য ফুল দিয়ে সাজানো বাড়ির সদরটা পেরিয়ে সুমিত ভেতরে ঢুকতেই থমকে যায়। গোটা বাড়িটা টুনি বাল্ব এবং রঙিন ঝলমলে কাপড় দিয়ে সাজানো, যেন বেশ একটা উৎসব উৎসব আবহাওয়া। কিন্তু তবুও একটা বিষয় বারবার সুমিতকে ভাবিয়ে তুলছে। সে মনে মনে ভাবে, এত আয়োজন, এত সাজগোজ, কিন্তু এই বাড়িতে এত নিস্তব্ধতা কেন? মনে হচ্ছে যেন ওইখানে আমি ছাড়া আর অন্য কেউ নেই। পরমুহূর্তেই নিজের এই অবান্তর চিন্তাভাবনার জন্য নিজেকেই শাসন করে সুমিত মনে মনে বলে, সুমিত, এসব কি ভাবছি আমি? নিশ্চয়ই বাকিরা ভেতরেই আছেন। তাছাড়া আমি তো এতদিন পর্যন্ত কাহনদের বাড়িটাকে বাইরে থেকেই দেখেছি। একটা বাড়িকে শুধু বাইরে থেকে দেখে কতটাই বার বোঝা যায়। নিশ্চয়ই বাড়িটা লম্বাটে গড়নের হবে। কথাগুলো ভাবতে ভাবতে আরো খানিকটা এগিয়ে যায় সুমিত, কিন্তু বারবার একটাই আশঙ্কা ধক করে মাথায় আসছে। না, এতটা এগিয়ে এলাম, তবু কারোর কথাবার্তা তো কানে আসছে না। একটা উৎসব বাড়ি, অথচ এতটা নির্জন কি করে হতে পারে? আচ্ছা, আমি কোনো ভুল করে এই বাড়িতে চলে আসিনি তো? মানে হয়তো কাহনদের বাড়ির অনুষ্ঠান
অন্য কোথাও হচ্ছে, কিন্তু অনুষ্ঠান হচ্ছে বলেই হয়তো বাড়িটাকে এভাবে সাজানো হয়েছে। কথাটা মনে আসতে থমকে দাঁড়ায় সুমিত। কি মনে হতে পেছন ফিরতে যাবে ঠিক এমন সময় সুমিতের কানে ঋণী ঝিনি স্বরে একটা কণ্ঠ ভেসে এলো। সুমিত, তুমি এসে গেছো? এসো এসো, ভেতরে এসো। সুমিতের মনে হলো যেন হঠাৎ তার কানের সামনে কেউ সুমধুর সঙ্গীত পরিবেশন করছে। ঘাড়টা ঘোরাতেই সুমিতের চোখ স্থির হয়ে যায়। তার স্বপ্ন সুন্দরী ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। কাহন সুমিতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ও কি, ওদিকে কোথায় চললে? সুমিত ঘোরের মতো করে উত্তর দেয়, না মানে ভাবছিলাম যে। কাহন কথা বলতে বলতে সুমিতের একেবারে কাছে এসে এক হাত জড়িয়ে ধরে আদরে গলায় বলে, ওহো সুমিত, তুমি ভাবো বড্ড বেশি। চলো তো চলো, ওদিকে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করে বসে আছে যে। কাহনের হাতের স্পর্শে সুমিতের সারা শরীরে যেন একটা তীব্র শিহরণ জেগে ওঠে। কোন রকমে নিজেকে সামলে আটকে আটকে সুমিত বলে, মানে আসলে কারোর গলার কোনো কোনো আওয়াজ পাচ্ছিলাম না, তাই মানে ভাবছিলাম যে ফিরে যাব কি না। সুমিতের কথাগুলো শুনে অলক্ষ্যে কাহনের মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে যায়। তার সুন্দর মুখটায় ফুটে ওঠে একটা একটা কঠোর কঠিন ভাব। সুমিতের জড়িয়ে থাকা হাত শক্ত করে চেপে ধরে ভয়ঙ্কর এক দৃষ্টিতে সুমিতের দিকে তাকিয়ে একটা অদ্ভুত ঘ্যার ঘ্যারে গলায় কাহন বলে, ফিরে যাবে মানে? এতদিন ধরে এত আয়োজন করলাম তোমার ফিরে যাওয়ার জন্য বুঝি? কাহনের এই অদ্ভুত গলার স্বর শুনে সুমিতের বুকটা ধরাস করে উঠল। এক অচেনা কালো ভয় সুমিতের গলার কাছটায় জমাট বাঁধতে শুরু করে। হাত পা কেমন অবশ হয়ে যায়। কাঁপা কাঁপা গলায় সুমিত জিজ্ঞেস করে, তোমার তোমার গলার আওয়াজটা, তোমার গলার আওয়াজটা এমন শোনাচ্ছে কেন কাহন? কাহন কিছু বলবে তার আগে কিছু অপরিচিত গলার স্বর সুমিতের কানে আসে। এই তো এসে গেছে আমাদের মূল আকর্ষণ। হঠাৎ ওরকম কিছু কানে আসায় সুমিত প্রচণ্ড হতচকিত হয়ে সামনে তাকায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সুমিতের সামনে কেউ ছিল না। সামনের জায়গাটা ছিল ঘুটঘুটে অন্ধকার। কাহন তখনও সুমিতের হাতটা শক্ত করে ধরে আছে, যেন সে কোথাও পালিয়ে যেতে না পারে। সুমিত হাতে ধরা ফুলের তোড়াটার দিকে তাকিয়ে দেখে যে কোনো অজানা কারণে তোড়ার ফুলগুলো শুকিয়ে কালো হয়ে গেছে। একটা ভীষণ ভয়ের ধাক্কাতে সুমিতের হাত থেকে তোড়াটা পড়ে যায়। ঠিক তারপরেই হয় আরো ভয়ঙ্কর এক ঘটনা। কাহন, সুমিতের স্বপ্নারাধ্যা স্বপ্ন সুন্দরী, হঠাৎ একটা বিকট অট্টহাসিতে ফেটে পড়ে। ধীরে ধীরে কাহনের সুন্দর আকর্ষণীয় রূপটা একটা বিকট বিভৎস রূপে পরিণত হয়। সেটা দেখে সুমিতের বুকের রক্ত হিম হয়ে যায়, কারণ এখন তার চোখের সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো রকমেই তার চেনা কাহন নয়। এ তো একটা ডাইনি। হ্যাঁ, ডাইনি। একটা পৈশাচিক আনন্দে কাহন রূপী ডাইনিটা সামনের জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে বলে, এই নে তোদের ভোজ। বলেছিলাম না আজ তোদের নিমন্ত্রণ খাওয়াবো। সুমিত একটা আর্ত চিৎকার করে ঝটকা দিয়ে নিজের হাতটা অশরীরী কাহনের মুঠো থেকে ছাড়িয়ে নিয়ে পিছন ঘুরে পালাতে গিয়ে আরেকবার হোঁচট খায়। কোথায় সেই আলোকসজ্জা? কোথায় গেল সুন্দর ঝলমলে সাজানো বাড়ি? এটা তো একটা পরিত্যক্ত বাড়ি। ভয় সুমিতের মাথা কাজ করা বন্ধ করে দেয়। শির দ্বারা বেয়ে নিচে নামতে থাকে একটা হেমি শীতল ভয়ের স্রোত।
বাঁচার শেষ আশায় সুমিত সেখান থেকে ছুটে পালানোর চেষ্টা করতে কিছু একটা এসে জড়িয়ে যায়। সুমিত কিছু বোঝার আগেই তার পায়ে জড়িয়ে থাকা বস্তুটাতে একটা হ্যাঁচকা টান দিয়ে কোনো অশরীরই তাকে টেনে নিয়ে যায় এক অনন্ত অন্ধকারের দিকে। কিছুক্ষণ পরেই সেই অন্ধকার কুণ্ডলীর ভেতর থেকে ভেসে আসে একটা আর্তভেদী চিল চিৎকার। সারাদিন দক্ষযজ্ঞের পর বিদুর বাড়ি ফেরে। বিদুরের মা মন্দিরা জলের গ্লাসটা হাতে নিয়ে বললে, কিরে, কিছু হলো? মায়ের হাত থেকে জলের গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে সেটা শেষ করে বিদুর ক্লান্ত স্বরে বলে, হ্যাঁ, বলে তো এলাম, দেখি কি হয়। সার্টিফিকেটগুলোর একটা করে জেরক্সও দিয়ে এসেছি। মন্দিরা কাঁদো কাঁদো গলায় বলে, দেখিস, ঈশ্বর নিশ্চয়ই মুখ তুলে চাইবেন বাবা। মন্দিরার কথাটা শুনে বিদুর ভীষণ বিরক্ত হয়ে বলে, ঈশ্বর? সে কি সত্যি আছেন মা? মন্দিরা ছেলেকে থামিয়ে বলে ওঠে, এমন করে বলতে নেই রে। একটা ঘটনার জন্য কি ঈশ্বরকে অবিশ্বাস করা কি ঠিক বল? বিদুর আর কিচ্ছু বলে না। সে সোজা চলে যায় বাথরুমে। বালতিতে জমানো ঠান্ডা জল মাথায় মগ দিয়ে ঢালতে থাকে। মায়ের মুখের উপর কিছু বলতে তার চিরকালই বড় বাধে, কিন্তু মা যখনই এই ঈশ্বর নামক বস্তুটাকে নিয়ে কিছু বলে তখনই মাথায় গিয়ে রাগটা চেপে বসে। যদি ঈশ্বর সত্যি থাকতেন তাহলে কি তাদের আজ এতটা দুর্গতি হতো? পুরনো কথা ভাবতে ভাবতে বিদুর স্নান সেরে বেরিয়ে আসে। মন্দিরা ভাত বেড়ে ছেলেকে ডাকে, কই রে, স্নান হলো? খেতে আয়। বিদুর মন্দিরার কোনো কথার উত্তর দেয় না। জামা কাপড় পরে খেতে চলে আসে। মন্দিরা ভাতের থালা এগিয়ে দিয়ে বলে, হ্যাঁ রে বিদুর, রেজাল্ট কবে বের হবে? ডাল আর তেতো ভাজা দিয়ে ভাত মাখিয়ে মুখে ঢুকিয়ে হালকা হালকা চিবোতে চিবোতে বিদুর বলে, পরশুদিন। আর তোমার ওই ঈশ্বর যদি সত্যি থাকেন তাহলে পরশুদিনই খবরটা পাকা হয়ে যাবে। মন্দিরা দু হাত জড়ো করে কপালে ঠেকিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে। ডাল ভাজা দিয়ে মাখা ভাতটুকু শেষ করে বিদুর বলে, বাবা কোনো খবর দিল মা? ছেলের পাতে এক টুকরো মাছ আর দু টুকরো আলু ও এক হাতা টাপু টুপু ঝোল দিয়ে মন্দিরা বলে, তোর বাবার কি আর সেই ফুরসত আছে রে? কাজে মানুষটা একেবারে ঢুকে গেলে নিজেকেও যে ভুলে যায়। বিদুরের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছিল। পাতের শেষটুকু চেটেপুটে খেতে খেতে বিদুর বলে, আচ্ছা মা, আমার নামটা বিদুরকে দিয়েছিল? এঁটো কাটা গোছাতে গোছাতে মন্দিরা বলে, হঠাৎ এই প্রশ্ন করলি? বিদুর মুখ ধুয়ে মুছতে মুছতে বলে, দূর থেকে কেউ ডাকলে নামটা ইঁদুর শোনায়। এই সেই দিন সন্ধ্যাবেলায় রিক্সা থেকে নামছি, ঠিক সেই সময় শালতুলির মাঠ থেকে দেবাঙ্গন ডাকছিল। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, ভাবলাম হয়তো কোত্থেকে ইঁদুর বেরিয়েছে। ওই রাস্তাটায় মারাত্মক ইঁদুরের উৎপাত। আমি তখন আবার এদিক ওদিকে পায়ের কাছে ভালো করে দেখছি কোনো ইঁদুর আছে কিনা। পরে বুঝতে পারলাম যে সে আমাকেই ডাকছিল। তুই বিদুরকে ইঁদুর বলছিস? জানিস তিনি কত জ্ঞানী ছিলেন? মহাভারতে তার কত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটু থেমে তিনি বলেন, নামটা তোর দাদু মানে আমার বাবা দিয়েছিলেন। আজ যদি বাবা বেঁচে থাকতেন তাহলে আমাদের এই দুর্দশা কখনো হতো না। মন্দিরা কথাগুলো বলে রান্নাঘরে ঢুকে যায়। বিদুর আর কথা বাড়ায় না, শুধু মনে মনে ভাবে, আর নাম পায়নি বিদুর, এটা কোনো নাম হলো? যদি অত বুদ্ধি থাকতো তাহলে কি আজ আমাদের এই দশা হতো? দিনটা আজ সোমবার হলেও সেটা রবিবারের মতোই সাদৃশ্যপূর্ণ। অবশ্য শুধু সোমবার কেন, সপ্তাহের প্রতিটি বারই এখন বিদুরের জন্য রবিবার। বিছানায় শুয়ে থাকার অভ্যাসটা বিদুরের নেই। দুপুরে খাওয়ার পরেও সে শুয়ে থাকে না। চটিটা পায়ে গলিয়ে হাঁটতে হাঁটতে শালতুলির মাঠের দিকে যেতে লাগল। শালতুলির মাঠে পৌঁছে বিদুর দেখে দেবাঙ্গন, সতীশ, প্রফুল্লরা বসে আড্ডা দিচ্ছে। বিদুর এগিয়ে যেতেই প্রফুল্ল সহাস্যে বলে উঠল, এই তো আমাদের চাঁদ বদন বিদুর এসে গেছে। তা ভাই, খবর কি? প্রফুল্লের কথাবার্তা বিদুরের ঠিক বিশেষ পছন্দ হয় না। চাঁদ বদন শব্দটা শুনেই মাথাটা গরম হয়ে যায় বিদুরের।
বিদুরকে চুপ থাকতে দেখি প্রফুল্লর পেছনে লাগা স্বভাবটা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। সে আবার খোঁচা দিয়ে জিজ্ঞেস করে, কিরে, তোর কাকারা আসছে না কালকে তোর খবর নিতে? এই কথাটা শুনে বিদুরের চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বিদুর প্রফুল্লকে বলে, সে খবরে তোর কি কাজ? প্রফুল্ল এবার অসভ্যের মতো হাসতে হাসতে বলে, আমার আবার কি ভাই, আমি তো শুধু ওই শুভাকাঙ্ক্ষী হয়ে জিজ্ঞাসা করছিলাম আর কি। দেবাঙ্গন এবার মুখ খোলে, বলে, প্রফুল্ল, আমি সবসময় দেখে এসেছি যে কারোর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে তোর খুব মজা হয়, তাই না? বিদুরের দুর্বল জায়গায় আঘাত করতে তোর একটুকুও বাঁধলো না? বেচারা একটা মুখ করে প্রফুল্ল বলে, যা বাবা, আমি আবার কি করলাম? সতীশ এবার বলে, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, কাউকে এখন কিচ্ছু বলতে হবে না। তুই এখন যা, আমরা পরে ভেবে জানাচ্ছি, ঠিক আছে? প্রফুল্ল চলে যেতেই বিদুর বলে, ও আবার কি বলছিল? নিজের স্বার্থ ছাড়া তো ছেলেটা আর কিছুই বোঝে না। তাছাড়া আবার কি, তার বাইকটা বিক্রি করতে চাইছে আমাদের কাছে, তাও প্রায় জলের দরে। বলিস কি? দেখ গিয়ে নিশ্চয়ই কোনো দুষ্টকাণ্ড ঘটিয়েছে। সে তো বটেই। যাক, বাদ দে, তুই বল কাজটা হলো? একটা লম্বা নিঃশ্বাস ফেলে বিদুর বলে, হ্যাঁ রে, তিনি তো বললেন একটা ব্যবস্থা করবেন। সার্টিফিকেটগুলোর জেরক্স দিয়ে এসেছি। রেজাল্টও তো তেমন আহামরি কিছু হয়নি। কাকারা যে এভাবে আমাদেরকে সম্পত্তি থেকে বেদখল করে দেবে, সেটা তো আমার ভুলমন বাবা বুঝতেও পারেননি। আগে যেখানে 3 বেলা 6 রকম পদ দিয়ে খাবার খেতাম, আর এখন সেখানে 2 বেলা সেই এক ঢেল ঢেলে মাছের ঝোল। মন খারাপ করিস না, এটা একটা কঠিন সময়, ঠিক কেটে যাবে। আর তাছাড়া তোর কাজটা হয়ে গেলে দেখবি পরিস্থিতিরও পরিবর্তন হবে। আচ্ছা আচ্ছা, শোন, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। বিদুর এবং সতীশ প্রায় একসঙ্গে বলে ওঠে, কি আইডিয়া বল? আমার মাসি দিদার বাড়ি হলো পিতাম্বরগড়ে। দিদার বাড়ি থেকে অনেকবার নিমন্ত্রণ করেছে আমাকে, আমারই যাওয়া হয়নি। একা একা কোথাও যেতে ভীষণ বোর লাগে। এখন তো তোরা ব্যস্ত নোস। তাছাড়া বিদুর একটা নতুন শুরু করবে, নতুন শুরুর আগে একটু বেরিয়ে আসা যাক নাকি? সতীশ প্রায় সঙ্গে সঙ্গে বলে ওঠে, আর বেরোনোটা যদি নিমন্ত্রণ সংক্রান্ত হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আহা, কতদিন নিমন্ত্রণ খাইনি, কোথাও বেড়াতে যাওয়াও হয়নি। মন্দিরের মুখটা থমথমে হয়ে আছে। বিদু নিমন্ত্রণ খেতে যাবে বলে। নিমন্ত্রণ এই ছোট শব্দটা যথেষ্ট মন্দিরের হৃৎকম্প ওঠানোর জন্য। নিমন্ত্রণ শব্দটা কানে যেতেই ছোটবেলার সেই ভয়ঙ্কর স্মৃতিটা মাথা ছাড়া দিয়ে ওঠে। অ্যাকোয়াগার্ড থেকে 1 গ্লাস জল ভরে নিয়ে ঢকঢক করে খেয়ে নেয়। কপালে তার বিন্দু বিন্দু ভয়ার্ত ঘাম জমে আছে। প্রফুল্ল শালতুলির মাঠ থেকে বেরিয়ে সোজা হাঁটতে লাগলো। এই শালতুলি জায়গাটাও বড় অদ্ভুত। এখানকার লোকজনগুলোর শরীর চেহারা কেমন যেন ভোঁতা ভোঁতা, মেয়েগুলোও তেমন। এখন প্রফুল্লের কাছে অঢেল সময়। তবে বিদুরটাকে আজ দুটো কথা শুনিয়ে বেশ মজা পাওয়া গেল। বিদুর অন্য জায়গার লোক বলে তার চেহারাটাও একটু কাট কাট। পাতার মেয়েগুলো যেন স্বর্গের গান্ধর্ব দেখছে সেভাবে তাকিয়ে থাকে বিদুরের দিকে। যবে থেকে পাড়া এসেছে তবে থেকে দেখেছে কিরকম একটা গম্ভীর গম্ভীর ভাব নিয়ে থাকে। আর্থিক সুখ স্বাচ্ছল্যের দিক থেকে তো এ পাড়ার কেউ প্রফুল্লদের কাছে ধারেও নেই। অথচ বিদুরের ভাবটা এমন যেন পৃথিবীতে এই সতীশ এবং দেবাঙ্গন ছাড়া আর কেউ নেই। প্রফুল্ল কি বানের জলে ভেসে এসেছে নাকি? তাদের 5-5টা চালের আড়ত আছে, 2টো এই শালতুলিতে, আর একটা নিমডাঙ্গায়, এবং 2টো একটু দূরে পীতাম্বরগড়ে। পীতাম্বরগড়ের আড়তটা জ্যাঠতুতো দাদা বিনয় দেখে, কিন্তু কিছুদিন হলো দাদা অসুস্থ হয়ে পড়েছে। তাই জেঠু চাইছেন যে এবার যেন প্রফুল্ল সেখানকার আড়তটা দেখুক। মনে মনে প্রফুল্ল খুব খুশি। ওখানে গেলেই সবার আগে ফুর্তির বিষয়টা ঠিক করে নিতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে প্রফুল্ল উদ্যানবাটিতে গিয়ে বসে। এই উদ্যানবাটি এলাকার কাউন্সিলর বানিয়ে দিয়েছেন বয়স্ক মানুষদের হাঁটা চলার জন্য। তবে সারা দিন বয়স্ক মানুষদের এখানে আনাগোনা থাকলেও সন্ধ্যা হওয়ার পরেই এখানে কম বয়সীদেরই আনাগোনা বেশি হয়। প্রতিদিন প্রফুল্ল এখানে সন্ধ্যার পর কিছুক্ষণ কাটিয়ে নিজের
চক্ষুসুখ এবং মাঝে মাঝে হস্তসুখটাও মিটিয়ে নেয়। আজ আবার আকাশে মেঘ করেছে, একটা শিরশিরে হাওয়া চলছে। হঠাৎ একদিকে তাকাতেই প্রফুল্লর চোখ এক জায়গায় আটকে যায়। একটা খুব সুন্দরী মেয়ে একটু দূরে একটা ফাঁকা বেঞ্চে বসে আছে। প্রফুল্লর মনে একটা সুরসুরি খেলা করে উঠল। সে গুটি গুটি পায়ে মেয়েটির পাশে গিয়ে একটা কপট বিনীত ভাব দেখিয়ে বলে, এই এলাকায় নতুন নাকি? মেয়েটি মুখ তুলে বড় বড় কাজল কালো চোখ নাচিয়ে বলে, হ্যাঁ, আমার নাম কাহন। আপনার নাম কি? প্রফুল্লের মনটা চনমনে এসে ওঠে। মনে মনে সে ভাবে, এই যে মেঘ না চাইতেই জল, নিচে থেকেই নাম বলছে। আমার নাম প্রফুল্ল। কাহন বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ভীষণ মিষ্টি স্বরে বলে, এখানে না ভীষণ ভিড়, চলো না ওইদিকে যাই। প্রফুল্ল ফ্যাল ফেলে দৃষ্টিতে কাহনের দিকে তাকিয়ে ঘাড় কাত করে সম্মতি জানান। এরপর উদ্যানবাটিতে সচরাচর করতে থাকা কতগুলো মানুষের অলক্ষ্যে মিশকালো অন্ধকার কুণ্ডলীর পেছন পেছন প্রফুল্ল সম্মোহিতের মতো এগিয়ে যেতে যেতে অনন্ত অপার অন্ধকারের গভীরে হারিয়ে যায়। মা, ও মা, কোথায় তুমি? মা, ও মা, কোথায় কোথায় তুমি? সকালে ঘুম থেকে উঠে মন্দিরাকে কোথাও দেখতে না পেয়ে বিদুর সারা বাড়িতে তাকে খুঁজে বেড়াতে লাগলো। সারা বাড়ি বলতে রান্নাঘর সহ দুটো মোটামুটি মাঝারি আকারের ঘর, আর রান্নাঘরের পেছনে একটা সিমেন্ট বাঁধানো কলতলা, টিউব কল লাগানো আছে। বিদুর মাঝে মাঝে ভাবে ভাগ্যিস তার দাদু এই বাড়িটা কিনে সেটা মায়ের নামে করে দিয়েছিলেন, নয়তো পীতাম্বর থেকে বেরিয়ে আসার পর তাদের তিনজনের কোথাও মাথা গোজার জায়গা হতো না। এই শালতুলিতেও তো দেখতে দেখতে 1 বছর হয়ে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে কলপাড়ে এসে বিদুর দেখে যে মন্দিরা বাসন মাজছে। কি গো, তোমাকে সেই কখন থেকে ডেকে যাচ্ছি, তুমি তো কোনো উত্তরই দিচ্ছ না। আর তুমি কেন বাসন মাজছো? মিনতির মা কি এখনো আসেনি? বিদুর একটু জোরেই বলে ওঠে কথাগুলো। মন্দিরা ধোয়া বাসনগুলো তুলে রেখে আলতো হেসে বলেন, জলের শব্দ শুনতে পাচ্ছিলাম না রে। আজ মিনতির মা কাজ করতে পারবে না। মিনতি এসে সকাল সকালই বলে গেল। গতকাল স্নান সেরে ওঠার সময় পুকুরের পাড়ে স্লিপ করে পড়ে গেছে, কোমরে আর হাতে মনে হয় লেগেছে। ও ঠিক আছে, ওবেলার রান্নাটা আমিই করে দেব, তুমি শুধু একটু বলে দিও। কথাটা বলে বিদুর বাজারের ব্যাগটা হাতে নিয়ে বলে, তুমি শুধু চা জলখাবারটা বানিয়ে নাও। বিদুর বেরিয়ে যেতেই পাশের ঘরে রাখা মন্দিরার মোবাইলটা বেজে উঠল। কিছুক্ষণ পর বাজারের ব্যাগ হাতে গম্ভীর মুখে বিদুর ফিরে এলো। মন্দিরা ততক্ষণে আলু বেগুন ভাজাটা নামিয়ে লুচিগুলো ভাজতে শুরু করেছেন। বিদুর ফিরেছে দেখে কড়াই থেকে লুচিগুলো তুলতে তুলতে বললেন, কি পেলি রে বাজারে? বিদুর হাতের ব্যাগটা নামিয়ে একটু অন্যমনস্ক স্বরে বলে, একটু আলু, পেঁয়াজ, বেগুন আর ওই 500 গ্রামের মতো কচি ঝিঙে, একটা জ্যান্ত লোকাল কাতলা মাছও পেলাম, 750 গ্রাম নিয়ে এসেছি। বিদুর হাত মুখ ধুয়ে চলে আসলে মন্দিরা লুচি আর ভাজাটা খাবারের টেবিলে রাখতে রাখতে বললেন, তুই বেরোনোর পর বাবা ফোন করেছিলেন, বললেন পরের সপ্তাহে আসবে। কথাগুলো যেন বিদুরের কানে গেল না। খেতে খেতে অন্যমনস্ক ভাবে বিদুর কি যেন একটা ভাবছে দেখে মন্দিরা জিজ্ঞেস করে, কি রে, কি ভাবছিস তুই? বাবা আসবার কথাটা বললাম, তাতেও তো কিছু বললি না। তোমার সব কথাই শুনেছি মা, আসলে বাজারে গিয়ে এমন একটা কথা শুনলাম না। কি কথা? এই গতকাল শালতনির মাঠে যখন আমি দেবাঙ্গন এবং সতীশের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তখন আমাদের চোখের সামনেই প্রফুল্ল বেরিয়ে গেল। আজ সকালে বাজার থেকে ফেরার পথে দেখি বিনয়দা হন্যে হয়ে কি যেন খুঁজছে। জিজ্ঞেস করতে জানতে পারলাম যে প্রফুল্ল সেই যে বিকেলে বাড়ি থেকে বেরিয়েছে আর ফেরেনি। গোটা রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তবুও প্রফুল্লের কোনো খবর নেই। জলজ্জান্ত ছেলেটা যে কোথায় উধাও হয়ে গেল কে জানে। মন্দিরা চমকে উঠে বলেন, ও মা, সে কি? কথাটা তিনি বললেন ঠিকই, কিন্তু
বারবার তার মনে আশঙ্কার বিষ ছোবল মারতে লাগলো। মন্দিরার অবচেতন মন বারবার তাকে একটা অশনি সংকেত দিতে লাগলো। সত্যিই তো, একটা জলজ্যান্ত ছেলে হঠাৎ ফুৎকারে কোথায় চলে যেতে পারে বলতো? তবে কি আবার? না, শব্দটা সে উচ্চারণ করতে পারবে না। ওই একটা শব্দে তার জীবনের একটা ভয়ঙ্কর কালো স্মৃতি, যা আমৃত্যু তাকে আতঙ্কের মতো ধাওয়া করতে থাকবে। মা! বিদুরের ডাকে থতমত খেয়ে মন্দিরা বলে, হ্যাঁ, কিছু বলছিস? খেতে খেতে এত কি ভাবছো? প্রফুল্লর জন্য ভেবো না, ও তো বড় লোকের খেয়ালি ছেলে। কোথাও গিয়ে হয়তো বসে আছে, দেখবে বিকেলের মধ্যেই ফিরে আসবে। একটু চুপ থেকে বিদুর আবার বলে, আচ্ছা মা, বাবাকে জানালে আমার পীতাম্বরে যাওয়ার ব্যাপারটা? মন্দিরা টেবিল গোছাতে গোছাতে বললেন, বাবা বলল যে যদি পারে তাহলে যেন না যায়। মা, কতদিন হলো কোথাও যাই না বলো তো। আর এখানেও যে আমি নিজে যেতে চাইছি তা নয়, নেহাত দেবাঙ্গন নিমন্ত্রণ করলো। মন্দিরা আতঙ্কিত হয়ে চারিদিকে তাকাতে তাকাতে চেঁচিয়ে বলে, ওই তো ঘুরতে যাবি তো? আচ্ছা। বিদুরের মনে হলো যে মন্দিরা যেন কাউকে কথাটা শোনাতে চাইল। বিদুর কিছু বলতে যাবে তার আগেই মন্দিরা ফিসফিস করে বলেন, এই শব্দটা একদম উচ্চারণ করবি না, সে কিন্তু শুনে নেবে। কোন শব্দ? কে চলে আসবে? মন্দিরা বিড়বিড় করে কি বলল তা বিদুর ঠিক বুঝতে পারল না। শুধু এটুকু বুঝতে পেরেছে যে কোনো একটা কারণে মন্দিরা প্রচণ্ড ভয় পেয়েছে। বিদুর আর কিচ্ছু বলে না। মন্দিরা এমনিতেই স্বল্পভাষী, আজকাল শরীরটাও ঠিক থাকে না। এবার বাবা ফিরলে আর বাবাকে কাজে যেতে দেবে না। তাছাড়া এখানে চাকরিটা যদি বিদুরের হয়ে যায় তাহলে তো বাবাকে আর যেতেই হবে না। যা মাইনে পাবে তাতে সামান্য কাটছাট করে ঠিক 3 জনে চলে যাবে। বাবা তখন এখানে ওদের সঙ্গেই থাকতে পারবে। তখন চাইলে বাবা এখানেই কোনো একটা ছোটখাটো চাকরি করে নিতে পারবে। কথাগুলো মনে মনে ভেবে নিয়ে বেশ আনন্দিত হয় বিদুর। আপাতত এ ব্যাপারে আর বেশি কিছু না ভেবে মন্দিরার সঙ্গে দুপুরের রান্নার জোগাড় করতে যায়। বিকেলে শালতুলির মাঠে বিদুর গিয়ে দেখে সতীশ আর দেবাঙ্গন আগে থাকতেই বসে আছে। একটু এগোতেই বিদুর দেখে যে সতীশ আর দেবাঙ্গন দুজনেরই হাতে ব্যান্ডেজ করা। বিদুর সেটা দেখে চমকে উঠে বলল, এ কি রে, তোদের দুজনের হাতে আবার কি হলো? আর বলিস না, আজ সকালে মা বলল যে বাঁশের মাচাটা থেকে কিছু লাউ ডগা কেটে আনতে। সাবধানেই কাটছিলাম, বাদিকে একটা ছোট নিড়ানি কাঁচি রাখা আছে, বহু পুরনো কাঁচি। কতবার ওটা দিয়ে কাজ করেছি, ওটা দিয়ে এই হঠাৎ কি করে যেন হাতটা কেটে গেল কে জানে। দেবাঙ্গনের কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সতীশ বলে, আরে তোর তো তা একটা কারণ আছে হাত কাটার। আমার যে কী করে হাত কাটলো তা তো আমি নিজেই বুঝতে পারলাম না। গতকাল যখন এখান থেকে আড্ডা দিয়ে বাড়ি যাচ্ছিলাম তখন দেখলাম হাতের তালুটা বেশ জ্বালা করে উঠল। সে সময় সন্ধ্যার অন্ধকারে দেখতেও পাচ্ছিলাম না ঠিক করে, তাই কিছু আর খেয়াল করিনি। কিন্তু বাড়ি গিয়ে দেখি হাতটা জানি কেমন করে কেটে গেছে। হয়তো হাঁটার সময় হাতটা কোনো কাটা গাছে লেগে থাকবে, তখন হয়তো খেয়াল করিসনি। সতীশ ঠোঁটটা ভাঁজ করে মুখটা সামান্য কুঁচকিয়ে বলে, হবে হয়তো। আচ্ছা, তোরা প্রফুল্লর খবরটা শুনেছিস তো? হ্যাঁ, ও বেলায় প্রফুল্লর জেঠু আর জ্যাঠতুতো দাদা বিনয় আমাদের বাড়িতে এসেছিলেন তার খবর নিতে, তখনই জানতে পারলাম। আচ্ছা দেবাঙ্গন, তোর মাসি ঠাকুমার বাড়ি তাহলে কবে যাচ্ছি? একটা গম্ভীর আলোচনার মাঝে হঠাৎ এরকম একটা কথা শুনে দেবাঙ্গন ও বিদুরের ভ্রু কুঞ্চিত হলেও তারা কিচ্ছু বলল না। দেবাঙ্গন শুধু ধীরে ধীরে বলল, আগামীকাল। সতীশ যেন বেশ মজা পেল, বাচ্চাদের মতো হাততালি দিয়ে বলল, বাহ বাহ, কি দারুণ হবে। দেবাঙ্গন ঝট করে ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল, বলল, আমি এলাম, গিয়ে গোছগাছটা করে নি, আগামীকাল সকাল 10টার মধ্যে তৈরি থাকিস কিন্তু। হ্যাঁ। কথাগুলো বলে দেবাঙ্গন চলে গেল। বিদুরও আর কিচ্ছু না বলে দেবাঙ্গনের পেছন পেছন সেখান থেকে চলে এলো। সতীশ শুধু চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। এদিকটা লোকজনও বেশ কম। সন্ধ্যার পর তো গোটা মাঠটাই খালি হয়ে যায়। অবশ্য খালি হবে নাই বা কেন, কি বা আছে মাঠে? ওই তো 12 আরি উঠোনের সাইজের একটা মাঠ, শুধু কয়েক গাছি ফুলের মতো ঘাস
আর মাঠের একদিকে একটা বাঁজা আম গাছ, বেশ বড় আর ঝাঁকড়া। সতীশ একটু অদ্ভুত দৃষ্টিতে এখনো বিদুরদের যাওয়ার পথের দিকেই তাকিয়ে আছে। শালতুলির মাঠটা আস্তে আস্তে একটা আবছা অন্ধকারে ঢেকে যাচ্ছে, কিন্তু এই অন্ধকার যেন আকাশ থেকে ঠিক নামছে না, এটা আসছে ওই বাঁজা আম গাছটার চারপাশ থেকে। সতীশের মুখের ভাব পরিবর্তন হয়ে এখন এক তীব্র পৈশাচিকতা ফুটে উঠেছে, যেন এক অন্য সতীশ। হঠাৎ অন্ধকারের চাদরটার একটা অংশ পেঁচিয়ে দড়ির মতো হয়ে গিয়ে সতীশের গলার চারপাশে পেঁচিয়ে ধরে। সঙ্গে সঙ্গে ছটফটিয়ে ওঠে সে। মুখের ভাবের পরিবর্তনের বদলে একটা অসহায়তার ভাব ফুটে উঠল, যেন এতক্ষণ সে একটা ঘোরের মধ্যে ছিল। অন্ধকার সাঁটা বিচ্ছিরি চাদরটা ধীরে ধীরে সতীশকে ঢেকে নেয়। হঠাৎ সতীশের কানে কিছু অস্পষ্ট স্বর ভেসে আসে। এই দেখ, এরই মধ্যে মাঠটায় কেমন অন্ধকার বসে এসেছে। আরে ঠিক বলেছিস, আমার ঠাকুমা বলে এখানে নাকি সে নিমন। ওই কথাটা বলিস না, ওটা বললেই যে সে শুনতে পাবে। সতীশ আবার হাত পা নাড়িয়ে নিজেকে অন্ধকারের পেঁচের থেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু এক ফোঁটাও নড়তে পারে না। সতীশের গোটা শরীরটা শক্ত হয়ে আসছে। ধীরে ধীরে জ্যান্ত শরীরটা চিরতরে অন্ধকারেই হারিয়ে যায়। ঠিক তখনই গোটা মাঠ কাঁপিয়ে কোনো এক অদৃশ্য এক অশরীরী বিকট ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ে। যদিও সেই ভয়ঙ্কর হাসির নিনাদ শালতুলির কোনো বাসিন্দা শুনতে পায়নি। রাতে বিদুর শুয়ে পড়ার পর মন্দিরা বেশ কয়েকবার গিয়ে উঠে দেখে আসেন ছেলেকে। একটা অদ্ভুত আতঙ্ক সব সময় মনে বাসা বেঁধে থাকে মন্দিরার। আতঙ্কের ভিতটা খুঁজতে গেলে চলে যেতে হয় মন্দিরার ছোটবেলায়। পীতাম্বরে শুধু দেবাঙ্গন আর বিদুরই এসেছে, সতীশ আসেনি। ভোরে উঠে বাগানে পায়চারি করতে গিয়ে দেবাঙ্গন দেখে যে সেখানে গেটের কাছে একটা চিরকুট গোঁজা আছে। চিরকুটটা খুলে সেটা পড়ে নিয়ে দেবাঙ্গন বুঝতে পারে যে এইটা সতীশ পাঠিয়েছে। লিখেছে যে সে আজ ওদের সঙ্গে যাচ্ছে না, শরীরটা হঠাৎ বিগড়াচ্ছে। সে যে যাচ্ছে না এ কথা সামনে এসে বলতে তার লজ্জা করছিল বলেই এই চিরকুটে লিখে পাঠিয়েছে। ঘটনাটা ওদের দুজনেরই খুব আশ্চর্য লেগেছিল। নির্দিষ্ট জায়গায় বিদুর পৌঁছে দেখে সেখানে দেবাঙ্গন একাই দাঁড়িয়ে আছে। একটু অবাক হয়ে বিদুর প্রশ্ন করে, দেবাঙ্গন, সতীশ কোথায়? দেবাঙ্গন কোনো কথা না বলে সকালে পাওয়া চিরকুটটা বিদুরের হাতে ধরিয়ে দেয়। সেটা পড়ে বিদুর একটু বিরক্ত হয়েই বলে, ধ্যাত, কোনো মানে হয়? গতকাল তো এই বেড়াতে যাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ সতীশেরই ছিল, আর আজ সেই যাচ্ছে না। হ্যাঁ রে, আমিও সেটাই ভাবছি জানিস। গতকাল তার যেমন উৎসাহ দেখলাম, মনে হচ্ছিল যেন এক্ষুনি পারলে সে এক্ষুনি চলে যায় পীতাম্বরগড়ে। তা যা বলেছিস। বর্ষিপুকুর, বর্ষিপুকুর, এক্ষুনি গাড়ি ছেড়ে যাবে, বর্ষিপুকুর। বিদুরের কথার মাঝেই একটা যাত্রী বোঝাই জিপ গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়। ড্রাইভার ওদের সামনে এই কথাটা বলে চেঁচাচ্ছিল। দেবাঙ্গন তাড়াতাড়ি বলে উঠল, নে নে, তাড়াতাড়ি উঠে পড়। গাড়িতে উঠতে উঠতে বিদুর দেবাঙ্গনকে জিজ্ঞেস করে, আমরা তো পীতাম্বরগড় যাব, তাহলে বর্ষিপুকুরের গাড়িতে উঠলাম কেন? দেবাঙ্গন গলাটা একটু নামিয়ে বলে, আরে সেখানেই যাবে, তবে একটু দূরে। বিদুর অবুঝের মতো জিজ্ঞেস করে, কেন? বলছি পরে বলছি। বর্ষি পুকুরে পৌঁছে দেবাঙ্গন বলে, এবার এখান থেকে নৌকা করে যেতে হবে বটপাড়া, তারপর সেখান থেকে সাইকেল রিক্সায় করে পীতাম্বরগড়। ও বাবা, এত হাঙ্গামা নাকি পীতাম্বরগড়ে যাওয়া? হ্যাঁ, ওই আর কি। তোরা যেন আগে কোথায় থাকতি? হঠাৎই দেবাঙ্গন প্রশ্নটা করে বসে। খানিকটা অন্যমনস্ক গলায় বিদুর উত্তর দেয়, নাথপাড়া, ওই পীতাম্বরগড়ের ঠিক পেছনের দিকেই তো। তবুও আশ্চর্যজনকভাবে কখনো পীতাম্বরগড়ে যাওয়া হয়নি আমার।
অবশ্য সেখানে যাওয়ার মতো কোনো কাজও ছিল না। কথাটা শুনেও যেন দেবাঙ্গন শুনতে পেল না। নৌকোর মধ্যে চুপচাপ উঠে বসল। নৌকোতে বসে বিদুরের বেশ ভালোই লাগছিল। নৌকোতে চারিদিকের বসা লোকজনেরা একে অপরের সঙ্গে নিজেদের বাড়িঘরের কথা বলছিল, আর কিছু টুকরো টুকরো কথা বিদুরের কানেও আসে। জ্ঞান হওয়ার থেকে সে কখনো নৌকোতে চড়েনি। বিভোর হয়ে সে নদীতে জলের ঢেউ দেখছিল। দিনের আলোর প্রতিটা ছটা নদীর জলের উপর পড়ে ঝিকিমিকি করছিল। হয়তো একটু বেশি তন্ময় হয়ে গিয়েছিল সে। হঠাৎ একটা হিস হিসে মেইলি গলায় কে যেন খুব ধীরে বিদুরের কানের ঠিক কাছে বলে ওঠে, বিদুর, নিমন্ত্রণ, নিমন্ত্রণে আসবে না? এইরকম একটা কণ্ঠ শুনে প্রচণ্ড ঘাবড়ে যায়। হতচকিত হয়ে নৌকোর চারিদিকে ঘাড় ঘোরাতেই বুকের ভেতরটা ধক করে ওঠে বিদুরের। ঝকঝকে দিনের আলো কি করে যেন শুনশান হয়ে গেছে। নদীটা স্থির হয়ে বসে আছে। চারিদিকে কোনো শব্দ নেই, চারিদিকে অপরিসীম স্তব্ধতা। শুধু মাঝে মাঝে জলের উপরের ছোট ছোট ঢেউ নৌকোর গায়ে এসে ধাক্কা মারছে। একটা অনিশ্চয়তা নিয়ে কিছু বলার জন্য মুখ খুলে পাশে তাকিয়ে দেখে বিদুর যে দেবাঙ্গন পাশে বসে নেই। এমনকি গোটা নৌকোতে সে ছাড়া আর কেউ নেই, মাঝিও না। নৌকোটা মাঝ নদীতে কোনো এক জ্যান্ত শ্মশানের মতো হয়ে আছে। নদীটা হঠাৎ যেন খুব বড় হয়ে গেছে এবং তাতে কোত্থেকে যেন বড় বড় স্রোতের সৃষ্টি হয়েছে। সেই স্রোতের টানে নৌকোটা ভীষণ জোরে জোরে দুলছে। হঠাৎ নদীর জল থেকে উপরে উঠে এলো দুটো হাত। বহুদিন ধরে জলকাদায় ডুবে থাকলে যেমন গায়ের চামড়া হওয়ার কথা, ঠিক তেমনি ফ্যাকাশে সাদা কোঁচকানো, জায়গায় ক্ষত, কোথাও কোথাও সবুজ শ্যাওলা লেগে আছে। হাত দুটো জলের উপরে উঠে এসে খপ করে নৌকোর ধারটায় ধরল। তখনও ওই দুটো বিভৎস হাতের থ্যাঁতলানো আঙুল থেকে টপ টপ করে ঝরে পড়ছে কালচে তরল বিন্দু। বিদুরের এই দৃশ্য দেখে শ্বাসরুদ্ধকর অবস্থা। দুটো পাশবিক হাত দিয়ে নৌকোর ধারে ভর দিয়ে উঠতেই নৌকোটা দুলে উঠল। এতক্ষণ নিজের স্নায়ুকে কন্ট্রোল করে রাখলেও আর নিজেকে নিয়ন্ত্রিত করতে পারল না বিদুর। একটা জোরে চিৎকার করে উঠল, পড়ে গেলাম রে! এই বিদুর, বিদুর, কি হলো রে? দেবাঙ্গন বার দুয়েক ঠেলা দিল বিদুরকে। থতমতকে ঘোর কাটিয়ে বিদুর উঠে বসল। বিদুরকে উঠে বসতে দেখতেই দেবাঙ্গন আবার বলে উঠল, কিরে, স্বপ্ন দেখছিলিস নাকি? অবাক হয়ে বিদুর দেবাঙ্গনের দিকে তাকিয়ে থাকে। বিদুরে তাকিয়ে থাকা দেখে দেবাঙ্গন বলে, হঠাৎ দেখি তুই নৌকায় উঠেই ঘুমিয়ে পড়েছিস, আর তার একটু পরেই চিৎকার করে উঠলি। এই ঘুমের ঘরে কি কোনো ভয়ের স্বপ্ন টপ্ন দেখলি নাকি? বিদুর কিচ্ছু না বলে শুধু মাথা নাড়ায়। মুখে কিছু না বললেও বিদুরের চোখের সামনে তখনও সেই বিভৎস হাত দুটোই বারবারই ভেসে উঠছে। দেবাঙ্গনের দিদার বাড়ি আসার পর থেকে বিদুরের এত আনন্দ হচ্ছিল যে মনে হচ্ছিল সে যেন তার নিজের বাড়িতেই ফিরে এসেছে। ঠাকুরমাও দেবাঙ্গন থেকে বেশি বিদুরকেই যত্ন করে যাচ্ছেন। একটা সময় দেবাঙ্গন তো বলেই ফেলল, আচ্ছা ঠাম্মা, এ তোমার নাতিটা আসলে কে বলো তো, আমি নাকি বিদুর? দেবাঙ্গনের মাসি দিদা নিরুবালা বলেন, তোরা দুজনেই তো আমার নাতি, কিন্তু বিদুর দাদু ভাই তো এই প্রথমবারই এলো বল। দুপুরে খেতে বসে বিদুর বলে, ভাগ্যিস দেবাঙ্গনের সঙ্গে এখানে এসেছিলাম, কতদিন কোথাও ঘুরতে যাইনি। দেবাঙ্গন, আমাকে এখানে আসার নিমন্ত্রণ। না দাদু ভাই, এই শব্দটা এখানে উচ্চারণ করো না, ও যে শুনতে পাবে। বিদুরকে কথার মাঝেই আটকে নিরুবালা চাপা গলায় ফিসফিস করে বলে ওঠে। বাড়ি আশ্চর্য হয়ে গিয়েছিল বিদুর। এ কেমন অদ্ভুত কথা! শালতুলিতেও মন্দিরা এই একইভাবে প্রতিক্রিয়া করেছিল যখন সেই শব্দটা উচ্চারণ করতে গিয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো, কি আছে এই শব্দটায়? বিদুর আর কোনো কথা না বলে খাওয়া দাওয়া করে উঠে পড়ে।
মাসি দিদা নিরুবালার বাড়িটা পুরনো দিনের হলেও বেশ বড়। কয়েকজন কাজের লোক রয়েছে, তারাই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। নিরুবালা যেন কোনো এক প্রাচীন প্রহরীর মতো এই বাড়িটাকে পাহারা দিচ্ছেন। খাওয়া সেরে দুই বন্ধু ওদের জন্য নির্দিষ্ট ঘরে চলে গেল। সকাল থেকে বেশ পরিশ্রম হয়েছে এখানে আসার জন্য। খাওয়ার পর শরীরটা এমনিতেই ছেড়ে দিয়েছে। বিদুর বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ কি মনে হতে সে বিছানা ছেড়ে উঠে নিজের সঙ্গে আনা ব্যাগটা হাতড়াতে লাগলো। বিদুরকে কিছু খুঁজতে দেখে দেবাঙ্গন বলে, কি খুঁজছিস রে? বিদুর মাথা না ঘুরিয়েই বলে, আরে এখানে যে পৌঁছেছি সে খবর তো মাকে দেওয়াই হয়নি। মায়ের কাছে একটা ছোট মোবাইল ফোন ছিল, সেটাই নিয়ে এসেছিলাম সাথে করে। দেবাঙ্গন আবার শুয়ে পড়ে বলে, লাভ নেই, পীতাম্বরে কোনো মোবাইল টাওয়ার নেই। বিদুর দেবাঙ্গনের দিকে ঘুরে বলে, কি বলছিস? কিন্তু এমন অদ্ভুত ব্যবস্থা কেন? দেবাঙ্গন শুনে শুয়েই জবাব দেয়, জানি না, দিদা তো আমাকে চিঠি পাঠিয়েছিল। তবে আরেকটা অদ্ভুত ব্যাপার আছে জানিস, এখানে রাতের বেলা কেউ খাবার খায় না, আর সন্ধ্যার ঠিক পরই ঘুমিয়ে পড়ে। তাই জন্য দুপুরে অত অপরিমেয় আয়োজন ছিল। বিদুর এবার গম্ভীর হয়ে যায়। দেবাঙ্গন পাশ ফিরে হঠাৎ বলে ওঠে, আচ্ছা, এই তুই দিদার কথায় খারাপ পাসনি তো? আর বয়স্ক মানুষ একা থাকেন, তাই অনেক বিষয়কে মনে গেঁথে নিয়েছেন রে। আরে না না, সেসব কিছু তো আমি মনেই রাখিনি। আমি আসলে অন্য একটা কথা ভাবছি। দেবাঙ্গন এবার আতশোয়া হয়ে বসে বলে, কি কথা? বিদুর দেবাঙ্গনের পাশে বসে বলে, জানিস, আমি যখন এখানে আসার জন্য মাকে প্রথমবার বলেছিলাম, তখন আমিও এই শব্দটাই বলেছিলাম। শব্দটা শুনেই মা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। দিদার মতো মাও আমাকে শব্দটা উচ্চারণ করতে দেয়নি। আমার খবর না পেয়ে মা নিশ্চয়ই চিন্তা করছে। আরে চিন্তা করিস না, পৌঁছে খবর দিয়ে চিঠি চলে গেছে। দেবাঙ্গনের কথা শেষ হতেই সন্ধ্যার উলুধ্বনি আর কাঁসরের শব্দ শোনা গেল। কিন্তু ওই কিছুক্ষণ, তারপর আবার সব চুপচাপ। দেবাঙ্গন তাড়াতাড়ি আলো নিভিয়ে দিয়ে বলে, নে নে এবার ঘুমিয়ে পড়। শালতুলিতে সন্ধে হতে না হতেই হুলুস্থুলু পড়ে গেছে। দুটো ছেলে পরপর দুদিনের মধ্যে গায়েব হয়ে গেল। স্থানীয় পুলিশ স্টেশন থেকে সারা পাড়া টহল দিয়ে বেড়াচ্ছে। দু দফায় পুলিশ এসে সবার সঙ্গে কথা বলে গেছে, কিন্তু কোনো লাভ নেই। প্রফুল্লের মা থেকে থেকেই অজ্ঞান হয়ে যাচ্ছেন। সতীশের বাড়ির লোকেদের অবস্থাও খুব একটা ভালো না। মন্দিরা বিদুরের যাওয়ার পর থেকেই চিন্তায় চিন্তায় কাটাচ্ছেন। বিদুর বেরোনোর কিছুক্ষণের মধ্যেই একটা চিঠি আসে। বিদুর পৌঁছে খবর নিয়ে আসে। মন্দিরা চিঠিটা পেয়ে প্রচণ্ড অবাক হয়ে যান। এই তো গেল, আর এর মধ্যে পৌঁছেই খবর। ওদের তো বর্ষি পুকুর হয়ে যাবার কথা। তাহলে মন্দিরা নিজের ফোন থেকে বিদুরের মোবাইলে ফোন করে, কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করেও বিদুরের মোবাইলে লাইন ঢুকলো না। ইতস্তত করতে করতে মন্দিরা আর এক জায়গায় ফোন করে। হ্যাঁ গো, শুনছো? ওপাশ থেকে উত্তর এলো, কি হলো? তুমি ফোন করতে গেলে কেন? আমি তো করতামই, যদি সে জানতে পেরে যায়। সে মনে হয় জানতে পেরে গেছে। মানে কিভাবে? জানি না। তোমার ওকে যেতে দেওয়া ঠিক হয়নি। কতদিন আর আটকে রাখতাম বলো তো? ও যখন একবার খোঁজ পেয়ে গেছে, তখন আমরা তো কম চেষ্টা করিনি, কোথাও যেতাম না। তুমি দূরে গিয়ে থাকতে শুরু করলে। তোমার ভাইয়েরা যদি বেইমানি না করতো, তাহলে এই বিপদে আজ আমাদের পড়তে হতো না। ফোনটা কেটে যায়। মোবাইলটাকে হাতের মুঠোতে নিয়ে উখড়ে কেঁদে ওঠে। নাগপুরে থাকার সময় মন্দিরা পীতাম্বরগড়ের কথা শুনেছিল। বিপ্লব নাগপুরেই থাকত। বিপ্লবরা 3 ভাই। বর্ষিপুকুর আর নাগপুরের মাঝে হৃদয়পুরা নামে একটি ছোট্ট গ্রাম আছে। বিপ্লবের বাবা ভাবতেন যে ছেলে মেয়েদের ছোট বয়সে বিয়ে দিলে তাদের যেমন একে অপরকে চিনতে জানতে সুবিধা হয়, তেমনি নতুন জায়গায় নতুন মানুষদের সঙ্গে মেলামেশা করতেও সুবিধা হবে। কিন্তু সাত তাড়াতাড়ি ছেলেদের বিয়ে দেওয়ার পিছনে আসল কারণ ছিল অন্য কিছু। বিপ্লবের সঙ্গে যখন মন্দিরার বিয়ে হয়, তখন তার বয়স হয়েছিল সবে 14 এবং বিপ্লবের বয়স ছিল 18। বিপ্লবদের 3টি মিষ্টির দোকান ছিল। মিষ্টির দোকানগুলো থেকে মাস গড়ালে ভালোই আমদানি হতো। তাছাড়া 1 কানি ধানি জমি আর 2 কানি সবজি জমি।
মোট কথা বেশ সাচ্ছল্যপূর্ণ পরিবার। তাই মন্দিরার বাবাও আর দেরি করেনি এই বিয়েতে মত দিতে। নাগপুরে বিয়ে হয়ে আসা ইস্তক প্রথম বছর দুয়েক মন্দিরা কিছু বুঝতে পারেনি। পরের দিকে তিনি লক্ষ্য করেন এখানে কেউ কারোর বাড়ি যাওয়ার জন্য নিমন্ত্রণ করে না। যদি কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তাহলে সেই হাজির লোকেরা সকাল সকাল এসে কোনো কথা না বলে শুধু হাত জোর করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। তারপর বিকেল হতে না হতেই বাড়ির সকলে ওই বাড়িটিতে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, কিন্তু খুব রাত করে কেউ ফেরে না। মাঝে মধ্যে আগের দিন বিকেলে ওরকম করে লোকেরা হাত জোর করে দাঁড়িয়ে থাকতো, তখন পরদিন দুপুরে বাড়ির লোকেরা সেই ভদ্রলোকের বাড়ি চলে যেতেন। মন্দিরা একদিন থাকতে না পেরে স্বামী বিপ্লবকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, এখানে এমন আজব নিয়ম কেন? বিপ্লব মুখে আলতো হাসি টেনে জিজ্ঞেস করে, কিরকম আজব নিয়মের কথা বলছে? মন্দিরা স্বামীর বুকে মাথা রেখে বলে, এই যে এখানে কেউ কাউকে নিমন্ত্রণ করে না, কাউকে যদি নিমন্ত্রণ। মন্দিরার কথা শেষ হওয়ার আগেই বিপ্লব তার মুখ চেপে ধরে। হঠাৎ এমন কিছু করাতে মন্দিরা হকচকিয়ে যায়। বিপ্লবের দিকে তাকিয়ে দেখে যে তার চোখ মুখ আতঙ্কে নীল হয়ে গেছে। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বিপ্লব ফিসফিসিয়ে বলে, ভুলে ওই শব্দটা মুখে আনবে না, শব্দটা উচ্চারণ করলেই সে শুনতে পেয়ে যাবে। মন্দিরা তখন জানতে পারেন যে পীতাম্বরগড়ের ইতিহাস এবং কাহন দৃষ্টির কথা। তিনি এও জানতে পারেন বিপ্লবের বাবা কাহন দৃষ্টি থেকে বাঁচানোর জন্যই বিপ্লবের 7 তাড়াতাড়ি বিয়ে দিয়েছিলেন। এমনকি বিপ্লবের বাবারও তাড়াতাড়ি বিয়ে হয়েছিল। কাহন দৃষ্টি থেকে বাঁচতে বিপ্লবদের পরিবারের সব ছেলেদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া হলেও বিপ্লবের সবচেয়ে ছোট ভাই নবীন বেঁকে বসল। নবীনের বিয়েটি এর প্রতি কোনো আগ্রহ ছিল না। সে ছিল বিভাগ ডাকাবুকো। মৃত্যু ভয় দেখিয়েও তাকে বিয়ের পিঁড়িতে বসানো যায়নি। সেই নবীনের একদিন হঠাৎ ব্যবহারে পরিবর্তন দেখা গেল। রাত করে বাড়ি আসত, সবসময় কেমন একটা ঘোরের মধ্যে থাকতো নবীন। বিপ্লবের কেমন একটা সন্দেহ হল। মন্দিরা তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। একদিন যখন নবীন বাড়ি থেকে বেরোলো তখন বিপ্লব তার পিছু নিল। কয়েকদিন ধরেই লোকমুখে নবীন সম্পর্কে কিছু কথা বিপ্লবের কানে আসছিল। আজ তার সত্যতাও বিপ্লব দেখতে পেল নিজের চোখে। মোহগ্রস্তের মতন নবীন নাগপুরের সীমানা ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে পীতাম্বরগড়ের দিকে। এবার বিপ্লব আর থাকতে না পেরে নবীনকে ডেকে ওঠে, এই ভাই, কোথায় যাচ্ছিস ওদিকে? কিন্তু নবীনের কানে যেন বিপ্লবের ডাক পৌঁছলই না। নবীন একইভাবে মোহগ্রস্তের মতো হেঁটে যাচ্ছে। বিপ্লব দৌড়ে গিয়ে নবীনের হাতটা চেপে ধরে বলে, হে ভাই, ওদিকে ওদিকে কোথায় যাচ্ছিস? জানিস না ওদিকে যে মৃত্যু ফাঁদ পেতে বসে আছে? কিন্তু বিপ্লবের বলা কথাগুলো নবীনের ওপর কোনো প্রভাব ফেলল না। বিপ্লব তাকিয়ে দেখে নবীনের দৃষ্টি ঝাপসা। মুখ দেখে বোঝা মুশকিল যে নবীন জেগে আছে কি ঘুমিয়ে আছে। বিপ্লব চিৎকার করে নবীনকে আবার ডেকে ওঠে, নবীন! কিন্তু নবীন তবুও হাঁটা থামায়নি। সম্মোহিতের মতো হাঁটছে এবং বিপ্লবের কথার কোনো উত্তর দিচ্ছে না দেখে বিপ্লব বলপূর্বক নবীনকে ধরে বাড়ি নিয়ে আসে। ঠিক তখনই পেছন থেকে কোনো এক অপ্রাকৃত অস্তিত্ব প্রবল জান্তব স্বরে হুঙ্কার দিয়ে ওঠে। বাড়ি ফিরে বিপ্লব তার বাবাকে বলে, বাবা, এক্ষুনি নবীনের বিয়ে করাতে হবে, এক্ষুনি, আর একদম সময় নেই। শেষের কথাগুলোতে একটা অদ্ভুত ধরনের আকুতি ছিল, যেটা বিপ্লবের বাবা অগ্রাহ্য করতে পারলেন না। বুঝতে পারলেন এক্ষুনি কোনো পদক্ষেপ না নিলে ভীষণ বিপদের সামনে অপেক্ষা করছে। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কিন্তু কিন্তু এখন এই অসময়ে কি কোনো লগ্ন আছে? আর আর লগ্ন যদি পাওয়াও যায়, মেয়ে কোথায় পাবো? তো তুমি ঠাকুর মশাইকে খবর দাও, আর বল্লভবাবুর সাথে কথা বলো। তার ছোট মেয়ে তো এখন বিবাহযোগ্যা। দেরি করো না বাবা, শিগগিরই যাও। আমি এদিকে যতটা হয় ব্যবস্থা করে রাখছি। তার শিকারকে মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে, সে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। আমাদের আমাদের তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হাত চালাতে হবে। কথাগুলো বলেই বিপ্লব বেরিয়ে যায়। ওদিকে বিপ্লবের বাবাও বেরিয়ে যান ঠাকুরমশাই এবং বল্লভবাবুর বাড়ির উদ্দেশ্যে।
এদিকে যত সময় বয়ে যেতে থাকে ততই নবীনের মধ্যে একটা অস্থিরতা দেখা দিতে থাকে। নবীনকে একটা ঘরে বেঁধে রাখা হয়েছিল। নবীনের অস্থিরতা একসময় বাড়তে বাড়তে তা গুমরানোর পর্যায়ে পৌঁছে যায়। ইতিমধ্যে বিপ্লবরা মিলে ওইটুকু সময়ের মধ্যে সামান্য জোগাড়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে। নবীনকে যখন বিয়ের পিঁড়িতে বসানো হলো তখন নবীন রীতিমতো ফুঁসছে এবং গলা দিয়ে অপ্রাকৃতিক শব্দ বার করছে। বিয়ের অনুষ্ঠান যখন শুরু হয় তখন কোত্থেকে যেন প্রচণ্ড বালির ঝড় ধেয়ে আসে। যজ্ঞের আগুনকে নিভু নিভু হতেই পুরোহিত মশাই তাতে ঘি ঢেলে দেন। বিয়ের অনুষ্ঠান হওয়া পর্যন্ত বিভিন্নভাবে বাধা পড়তে থাকে। কখনো প্রচণ্ড জোরে বাতাস বইতে থাকে, কখনো চারদিক থেকে কোনো রকম ভয়ঙ্কর জান্তব হুঙ্কার ভেসে আসছে, কখনো সবকিছু একদম শান্ত হয়ে কোনো মেয়ের এক টানা কান্নার আওয়াজ ভেসে আসছে। মন্দিরা অন্তঃসত্ত্বা ছিল বলে তাকে ঘরের ভেতরেই থাকতে বলা হয়েছিল, কিন্তু বাইরে ঘটা এত ভয়ঙ্কর শব্দগুলো শুনে সে কিছুতেই শান্ত থাকতে পারছিল না। বাইরে শুধু পুরোহিত মশাই, বিপ্লবের বাবা, বল্লভ মশাই, বর এবং কনে, বাকি সবাই ঘরের ভেতরে। কারণ ঘরের ভেতরে কাহন দৃষ্টি অকেজ। বাকিরা ঘরের ভেতরে নিশ্চিন্তে বসে থাকলেও মন্দিরা কিছুতেই ঘরের ভেতর শান্ত হয়ে বসে থাকতে পারছিল না। বিপ্লবের জন্য তার ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল। হঠাৎ বাইরে থেকে বিপ্লবের চিৎকার ভেসে আসে। ওটা তো বিপ্লবের আওয়াজ। মন্দিরা আর বসে থাকতে পারে না, ছুটে বাইরে এসে দেখে বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে, কিন্তু বিপ্লব মাথা হাত দিয়ে চেপে ধরে আছে এবং সেখান দিয়ে রক্ত বেরিয়ে বিপ্লবের হাত, পরনের শার্ট সব ভিজে যাচ্ছে। দৃশ্যটা দেখেই মন্দিরা চিৎকার করে উঠল। ঠিক তখনই একটা দুর্গন্ধ বাতাসে মিশে মন্দিরের গা ঘেঁষে চলে গেল। অদ্ভুত একটা গা ঘিনঘিনে স্পর্শে প্রচণ্ড আঁতকে উঠল মন্দিরা। নবীন একদম স্বাভাবিক। পুরোহিত মশাই থেকে শুরু করে সবাই তখন নিশ্চিন্তির শ্বাস ফেলে, কিন্তু ঠিক তখনই চারিদিক কাঁপিয়ে কোনো এক হাড় হিম করা নারী কণ্ঠ ফ্যাস ফ্যাসে গলায় গর্জন করতে করতে বলে, আমার শিকারকে তোরা আমার মুখের সামনে থেকে ছিনিয়ে নিয়েছিস। আমি কিন্তু এত সহজে ছেড়ে দেব না। এর পেট থেকে যে বেরোবে তাকে আমি নেব। কেউ আটকাতে পারবি না, কেউ না, কেউ না। কথাগুলো বলে অশরীরী কাহন পৈশাচিক কণ্ঠে হেসে ওঠে। চোখের সামনে এত কিছু হতে দেখে মন্দিরা আর সহ্য করতে পারে না। সে সেখানেই লুটিয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ঠিক হয়ে যায়। ততদিনে বিপ্লব এবং মন্দিরার ছেলে বিদুরের 18 বছর হয়ে গেছে। বিপ্লবদের বাবার বয়স বাড়ছিল। কিছু কিছু কথা ভাষা ভাষা বিপ্লব আর মন্দিরার কানে আসছিল। ইতিমধ্যেই বিপ্লবদের বাবা মারা যান, আর ঠিক তখনই বাকি দুই ভাই মিলে বিপ্লবকে বাড়ি থেকে বার করে দেয়। বলে যে তাদের হাত ধরে কাহন দৃষ্টি আবার বাড়ির দিকে আসবে। বিপ্লব যেন আকাশ থেকে পড়ল। প্রচণ্ড অবিশ্বাসের গলায় বলল, কয়েক বছর আগে নবীনকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি রেখেছিলাম, আর আজ তোরাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস। দাদা, নিজের ভালো তো পাগলেও বোঝে বলো। তাছাড়া তোমাদেরকে এখানে রাখার মানে হলো আমাদের ছেলেপুলেদের ওপরও কাহন দৃষ্টি পড়া। এতটা বিপদ কে নিজের ঘাড়ে নেবে বলো তো? কথাগুলো নবীন বলে। নবীন, এই নবীনকে বাঁচানোর জন্য সেদিন না, আর একটা কথাও বলেনি বিপ্লব। বিদুরের সেদিন স্কুলের ফাইনাল রেজাল্ট আনার দিন ছিল। স্কুল থেকে ফিরে বিদুর দেখে তার বাবা মা তাদের সব জিনিসপত্র বেঁধে রেখেছে। তারপর বিদুরের রাশি রাশি প্রশ্নের জবাব না দিয়ে তাকে নিয়ে সোজা চলে এলো এই শালতুলির বাড়িটায়, মন্দিরার দাদুর বাড়ি। মন্দিরার দাদু এই বাড়িটা মন্দিরার বাবাকে লিখে দিয়েছিলেন। পরে মন্দিরার বাবা বাড়িটা মন্দিরাকে লিখে দেন। ঘরের দেওয়ালে ঠেস দিয়ে পা গুটিয়ে মেঝেতে বসে মন্দিরা পুরনো কথাগুলো ভাবছিল।
এবং তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছিল। ঠিক এমন সময় ঘরে ঢোকে বিপ্লব। মন্দিরা। পরিচিত গলার স্বরটা শুনেই চিন্তার জাল ছিন্ন হয় মন্দিরার। চোখ মুছে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে অবাক স্বরে মন্দিরা বলে, তুমি তুমি কখন এলে? এই তো এক্ষুনি। আচ্ছা, বিদুরের কোনো খবর পেলে? মন্দিরা গতকাল সকালে আসা চিঠিটা বিপ্লবের হাতে ধরিয়ে দেয়। তারপর ধীরে ধীরে মন্দিরা বলে, অবাক করার মতো বিষয় কি বলতো, বিদুর ঘর থেকে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই চিঠিটা চলে আসে, কিন্তু ততক্ষণে তো। মন্দিরাকে কথাটা শেষ করতে না দিয়ে বিপ্লব বলে ওঠে, বড়শিপুকুরও পৌঁছানো সম্ভব নয়। তার মানে সে হয়তো আমাদের খুঁজে পেয়ে গেছে। কিন্তু কি করে জানি না। সকালে ঘুমটা ভাঙার পরে শরীরটা কেমন একটা করে ওঠে। বিছানায় উঠে বসে দু হাতের তালু দিয়ে মুখটা ঢেকে মাথাটা ঝুঁকিয়ে বসে। এমন সময় দেবাঙ্গন এসে বলে, কিরে, উঠে পড়েছিস নাকি? তুই কখন উঠলি? আমি তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। নে নে, তুইও উঠে পড়, তারপর চা জল খাবার খেয়ে নে। মুখ ধুয়ে চা জল খাবার খেতে বসে বিদুর অবাক। এত আয়োজন! লুচি ছোলার ডাল তো ছিল, তার সঙ্গে চিড়ের পোলাও, মিষ্টি, আরও 2-3 রকমের তরকারি, ঘুগনি, হিঙের কচুরি, পরোটা। বাবারে! বিদুর খেতে খেতে হাঁপিয়ে গেল। ভর পেট খাওয়ার পর দেবাঙ্গন বলে, খাওয়াটা বেশি এসে গেছে, চল চল একটু হেঁটে আসি, তাহলে খাবারটাও নামবে। দুপুরের খাবার জন্য তো পেটে জায়গা করতে হবে নাকি? হ্যাঁ রে ভাই, চল, সত্যি খাবারটা বেশি হয়ে গেছে, চল একটু হেঁটেই আসি। বেরোনোর সময় দেবাঙ্গন আর তার দিদার সঙ্গে চোখাচোখি হয়, কিন্তু এটা বিদুর লক্ষ্য করে না। আচ্ছা মন্দিরা, এখানে বিদুর কাদের সাথে ওঠা বসা করতো? বিপ্লব হঠাৎ জিজ্ঞেস করে ওঠে। সকাল থেকে রাশি রাশি দুশ্চিন্তার জন্য এক টানা কাঁদার ফলে গলাটা ভেঙে গেছে মন্দিরার। বিপ্লবের কথাটা শুনে মন্দিরা একটু ভেবে বলে, এখানে তো প্রথম দিকে এসে কারোর সাথেই বিশেষ কথা বলতো না, গুম মেরে বসে থাকতো। তারপর এলাকায় কাউন্সিলর সাহেব যখন এলাকার ছেলেদের উন্নতির জন্য কারখানার লোক নেওয়া হবে বলে কর্মখালি বিজ্ঞপ্তি দেন, তখন থেকেই বিদুর ঘর থেকে বেরোতে শুরু করে। তখন তার মুখের কিছু নাম শুনতাম, পরের দিকে শুধু দুজনের নামই বেশি শুনতাম। আচ্ছা, নাম কি কি? দেবাঙ্গন এবং সতীশ। মাঝে মধ্যে প্রফুল্ল বলে একটি ছেলের নামও শুনতাম, কিন্তু চোখে কাউকে দেখিনি। বিদুরকে আমি কারুর বাড়িতেই যেতে দিতাম না, কিন্তু সেদিন শালতুলির মাঠ থেকে ফিরে এমন জেদ করা শুরু করলো যে কি বলবো। শেষে যদি রাতেই রাগ করে কোথাও বেরিয়ে যায়, তখন কোথায় তাকে খুঁজবো? তাই বাধ্য হয়েই তাকে যেতে দিতে রাজি হয়েছিলাম। কিন্তু গত 3 দিন ধরে প্রফুল্ল আর গত 2 দিন ধরে সতীশের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ খুঁজে খুঁজে। বিপ্লবের বাবা মন্দিরার মাঝপথেই থামিয়ে বলে, শালতুলির মাঠে কি কোনো গাছ আছে, মানে বড় গাছ? হ্যাঁ আছে তো, একটা বড় আম গাছ আছে, কিন্তু কয়েক বছর হলো তাতে কোনো ফল ধরে না। লোকে বলে বাজা গাছ, অথচ এই গাছটায় একসময় প্রচুর ফল হতো। আমার মনে হয় ওই শালতুলির কারোর ওপর কাহন দৃষ্টি পড়েছিল, সেই দৃষ্টি কাটানোর জন্য সেটাকে মাঠের আম গাছটায় নিক্ষেপ করা, কিন্তু শেষ রক্ষা বোধহয় হয়নি। মন্দিরা বিদুরের ওপর কাহন দৃষ্টি পড়েনি, তার উপর জোর করে কাহন দৃষ্টিকে স্থাপন করা হচ্ছে। কিন্তু তুমি এত নিশ্চিন্ত কি করে হলে? কারণ বহু বছর আগে যখন নবীনকে বাঁচাতে গিয়েছিলাম, তখন নাথপুর এবং পীতাম্বরগড়ের সীমানায় কয়েকটা বিশাল বড় বড় ফলহীন গাছ দেখতে পেয়েছিলাম। গাছগুলোর আকার ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বড়। তাছাড়া কাহন দৃষ্টির একটা নির্দিষ্ট ঘেরা টোপ আছে, ওটা সে বেরোতে পারবে না। দাঁড়াও, আমি একটু আসছি। দেবাঙ্গনের সঙ্গে পীতাম্বরগড়ের পথে পথে ঘুরতে গিয়ে বিদুর একটা জায়গায় থমকে দাঁড়াল। দেবাঙ্গনকে সেদিকটায় দৃষ্টি নির্দেশ করিয়ে বিদুর বেশ অবাক স্বরে বলে, এই এটা কি রে দেবাঙ্গন, কি অদ্ভুত অন্ধকার জায়গাটা,
হঠাৎ করে ওইদিকে তাকালে বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে ওঠে। বিদুর যে দিকটা নির্দেশ করল সেদিকে তাকাতেই দেবাঙ্গনের বুকের রক্ত হিম হয়ে যায়। একটা শুকনো ঢোক গিলে দেবাঙ্গন বলে, বলছি পরে চল, ওদিকে চল, আরো অনেক কিছু দেখার আছে, চল। বিদুরের দেবাঙ্গনের ব্যবহারটা বেশ অবাক লাগে। বিগত 4-5 মাস ধরে যে দেবাঙ্গনকে সে চিনেছে, সেই দেবাঙ্গনের থেকে এই দেবাঙ্গনের চরিত্র সম্পূর্ণ আলাদা। পীতাম্বরগড়ের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিদুর আরও একটা জিনিস খেয়াল করে যে এখানে বেশিরভাগ বাড়ি ভাঙাচোরা, নয়তো কোনো বয়স্ক মানুষ থাকছে। চারিদিকে একটা হিমহিমে শূন্যতা, কেমন যেন একটা শিরশিরে আতঙ্ক কোনো বিষধর সাপের মতো ফনা তুলে ফোঁস ফোঁস করে যাচ্ছে। দেবাঙ্গন চুপচাপ হাঁটছিল, তার হাঁটার মধ্যে কোনো শব্দ হচ্ছিল না। বিদুরের মনে হচ্ছিল যেন তার সামনে কোনো মানুষ নয়, একটা সরীসৃপ হেঁটে যাচ্ছে। বিদুর দেবাঙ্গনকে কিছু বলতে গিয়ে থেমে যায়। তার হঠাৎ মনে হয় কোনো একটা শীতল আতঙ্ক যেন আড়ালে কোথাও ঘুপটি মেরে বসে আছে, যেন কোনো মোক্ষম সময়ের অপেক্ষা করছে তার মৃত্যু থাবা নিয়ে ঝাঁপানোর জন্য। হঠাৎ দেবাঙ্গন একটা পুরনো বিল্ডিং কনস্ট্রাকশনকে দেখিয়ে বলে, ওই দেখ, ওই দেখ, ওইটা পীতাম্বরগড়ের স্টেট ইউনিভার্সিটি। স্টেট ইউনিভার্সিটি? কিন্তু সেটা তো শহরে হয়, এরকম গ্রামে কোনো ইউনিভার্সিটি হয় বলে তো আমার জানা নেই। আগেকার জমিদার রায়বাহাদুরের খেয়ালকুশির উদাহরণ এই যা। তখনকার সময় তো টাকা ফেললেই সব হয়ে যেত, দেবাঙ্গন বলে। তবে দেবাঙ্গন ভীষণ ধীরে ধীরে কথাগুলো বলছিল। বিদুরের মনে হলো যেন দেবাঙ্গন চায় না অন্য কেউ তার আওয়াজ শুনতে পাক। কিন্তু কে সে? প্রশ্নটা বারবার বিদুরের মনে পাক খেতে থাকে। তারপরেই বিড়বিড়িয়ে সে দাঁতে দাঁত চেপে বলে, আদিক্ষেতা। তাদের আদিক্ষেতার জন্যই তো আজ এতগুলো মানুষের বিপদ। কিন্তু বিড়বিড়িয়ে বললেও কথাগুলো অস্পষ্টভাবে বিদুরের কানে পৌঁছয়। বিদুর বলে, কি বললি? কই কই কিছু না তো, চল চল বাড়ি ফিরে যাক, অনেক বেলা হলো। কথাটা বলেই বিদুরের উত্তরের অপেক্ষা না করেই দেবাঙ্গন দিদার বাড়ির ফিরতি পথ ধরল। সে যেন ছুটতে ছুটতে বাড়ির ভেতরে ঢুকল। পেছন থেকে দেবাঙ্গনের সঙ্গে গতি মেলানোর জন্য বিদুরকেও ছুটতে হচ্ছিল। বিদুর বারবার পেছন থেকে চিৎকার করে জিজ্ঞেস করে, কিরে হঠাৎ ছুটতে শুরু করলি কেন? কিন্তু দেবাঙ্গন কোনো কথা না বলে শুধু ছুটেই যাচ্ছিল। বাড়ির ভেতরে দেবাঙ্গন ঢুকতেই মাসি দিদা এগিয়ে এসে চাপা গলায় জিজ্ঞেস করেন, ভালো করে জানিয়ে দিয়ে এসেছিল তো? দেবাঙ্গন মাথা নাড়িয়ে সম্মতি দেয়। ঠিক সেই সময় হাঁপাতে হাঁপাতে বিদুর বাড়ি ঢোকে। বিদুরকে দেখি ওরা দুজনের মুখে একটা হাসির ভাব ফুটিয়ে তোলে। তারপর দেবাঙ্গন বলে, আরে শুনিসনি, পরিশ্রম করলে তো খিদে পারে। বিদুর বেশ ক্ষুণ্ণ হয়েছিল দেবাঙ্গনের উপর। মনের ভাবকে প্রকাশিত রেখেই বিদুর বলে, সেটা তো বলতেই পারতিস, কিন্তু তুই তো এমনভাবে ছুটে এলি যেন সেখানে থেকে পালিয়ে আসছিস। দেবাঙ্গন নিজেকে ঢাকার জন্য বলে ওঠে, আরে না রে, সেরকম। দেবাঙ্গনকে মাঝপথেই থামিয়ে দিয়ে মাসি দিদা বলে, ভারী অন্যায় হয়েছে তোর দেবাঙ্গন, একদম ঠিক হয়নি কিন্তু এমনটা করা। তারপর মিষ্টি হেসে বিদুরের দিকে তাকিয়ে মাসি দিদা বলে, যাও যাও, তুমি স্নানটা সেরে নাও দেখি, জল তুলে রাখা আছে কলতলায়, আমি দেখি খাবারটা কদ্দূর হলো। ভেতরে ভেতরে প্রচণ্ড ক্ষুব্ধ ভাব বজায় রেখে বিদুর বলে, আমি খেয়ে নিয়েই বেরিয়ে পড়ব। সন্ত্রস্ত গলায় দেবাঙ্গন এবং মাসি দিদা দুজনেই একসঙ্গে বলে ওঠে, কোথায় চলে যাবে? কলতলার দিকে যেতে যেতে বিদুর বলে, শালতুলি বাড়িতে। বিদুর দেখতে পায় না, কিন্তু ওদের দুজনের মুখে শঙ্কার মেঘ এসে জমতে থাকে। দুপুরেও খাবারের এলাহি আয়োজন। ঘিতে ভাজা মাছ, 2 রকম ভর্তা, 3 রকম ভাজা, কচুর শাক, ঢেঁকির শাক, মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, ছই দিয়ে কই মাছ, আরও 3-4 রকমের পদ। সবকটা পদের নাম বিদুর জানে না। খেতে খেতে বিদুর বলে, যখন হাঁটতে বেরিয়েছিলাম তখন ওদিক থেকে একটা বাড়ির মতো কিছু দেখলাম, কিন্তু বাড়ি নয়,
চারদিকে বুনো লতা ঝুলকালিতে ভরা, একদমই বাসের অযোগ্য। আর কিছু দূরে গিয়ে দেখি একটা মোটামুটি বড় বিল্ডিং। দেবাঙ্গন বলল যে ওটা নাকি ইউনিভার্সিটি ছিল। ওগুলোর সম্পর্কে কিছু বলো তো দিদা। আজ তো ফিরে যাব, ফিরে গিয়ে মাকে তো বলতে হবে কি দেখলাম, কি খেলাম। নিশ্চয়ই শোনাবে। এই 4 ছেলের পর এক মেয়ে হয় মল্লিক বাড়িতে। পীতাম্বরগড়ের মল্লিক বাড়ি আশেপাশের 4 এলাকায় বিখ্যাত। শৈবাল মল্লিক এই বিরাট মল্লিক বাড়ির কর্তা। তা মেয়ের নাম রাখলেন কাহন। কাহন যেন মল্লিক কর্তার চোখের মণি। কিন্তু এই বিষয়টাই মল্লিক কর্তার ছেলেদের মধ্যে কারোর কারোর চোখের শুল হয়ে উঠেছে কাহন। কাহনের যখন পড়া শুরু হয় তখন মল্লিক কর্তা পীতাম্বরগড়ে একটা স্কুল বানিয়ে দেন। পড়াশোনায় খুব ভালো ছিল। মল্লিকদের বিরাট মাছের আড়ত। তা মেয়ের জন্মদিনে গোটা পীতাম্বরগড়ে বিনা পয়সায় মাছ বিলোতেন। দেখতে দেখতে স্কুল শেষ করে কলেজে উঠল কাহন। বড় হতে হতে কাহনটা যেন হয়ে উঠল পরমা সুন্দরী। পাছে মেয়ের দূরে গিয়ে কষ্ট পেতে হয়, তাই তখনকার রায় বাহাদুরকে বলে এখানেই পীতাম্বর খুললেন স্টেট ইউনিভার্সিটি। তোমরা যে ওই বড় বিল্ডিংটা দেখলে, সেখানেই আসলে বেশ অনেক বছর আগে চালু ইউনিভার্সিটি ছিল। সে সময় রায় বাহাদুর অবশ্য শহর থেকে শিক্ষক পাঠিয়েছিলেন। সেই পীতাম্বর স্টেট ইউনিভার্সিটিতে গিয়েই কাহন একটা সম্পর্কে জড়ালো। মল্লিক কর্তা অনেক চেষ্টা করলেও মেয়ের সেই সম্পর্কের বাঁধন থেকে আর বের করতে পারেননি। শেষে কাহনের জেদের বশবর্তী হয়ে মল্লিক কর্তা সেই ছেলেটিকে মল্লিক বাড়িতে নিমন্ত্রণ করেন। এই আনন্দের খবরটা কাহন সেই ছেলেটিকে দিতে গিয়েই বাঁধে চরম বিপত্তি। কাহন জানতে পারে তার ভালোবাসার মানুষ আসলে একটা নকল মানুষ। তার 2 দাদা এই ছেলেটিকে দিয়ে কাহনের বিরুদ্ধে ছক করেছিল। অভিমানী জেদি কাহন আর সেদিন বাড়ি ফেরেনি। মল্লিক কর্তা গোটা পীতাম্বরগড় তোলপাড় করে ফেললেন, কিন্তু কাহনের আর কোনো খোঁজ পেলেন না। 2 দিন পর তার মৃতদেহ ফুলে ফেপে ভেসে ওঠে ওই সাগরের নদীতে। কাহন যে ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়েছিল, মল্লিক কর্তা তাকে ধরে আনেন এবং আসল সত্য জানতে পারেন। রাগে ক্ষোভে মল্লিক কর্তা ছেলেদের ত্যায্য পুত্র করেন। যেদিন কাহন মারা যায় সেদিন তার জন্মদিন ছিল। মল্লিক কর্তা গোটা বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছিলেন, কিন্তু জন্মদিনের উপলক্ষে ওই সাজানো বাড়িতে কাহনের শেষ কৃত্যের কাজ হলো। ছেলেদের তাড়িয়ে দেওয়ার পর মল্লিক কর্তা নিজেকে একেবারে গৃহবন্দী করেছিলেন। একদিন কয়েকজন একটা বিভৎস পচা দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা দেখে দুর্গন্ধটা ওই মল্লিক বাড়ি থেকেই আসছে। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ওই মল্লিক কর্তার লাশ। কি বিভৎসতার অবস্থা! হয়তো দীর্ঘদিন ধরে ইঁদুর কুটে কুটে খেয়েছে। গাঁয়ের মানুষ তাড়াতাড়ি করে লোক ডেকে মল্লিক কর্তার সংস্কার করে। ঠিক বছর খানেক পরে সেই ছেলেটা, যার সাথে কাহন সম্পর্কে জড়িয়েছিল, তার ছিন্ন ভিন্ন লাশ পড়ে থাকতে দেখা যায়। সেদিন থেকেই এই পীতাম্বরগড়
আর তার পাশের গায়ে পড়ল কাহন দৃষ্টি। তারপর থেকে প্রতি বছর ওই একই দিনে 17-18 বছরের ছেলেদের ছিন্ন ভিন্ন দেহ ওখানে পড়ে থাকতে দেখা যায়। তখন এই গাঁয়ের এবং পাশের গাঁয়ের মানুষেরা তাদের ছেলেদের 17 বছর হওয়ার আগেই বিয়ে দিয়ে দিতে শুরু করে। কিন্তু সবাই তো আর পুরনো কথা শোনে না, আর মানেও না। কেউ কেউ পালিয়ে যায়। তাদের অবস্থা তখনই হতভাগ্যদের মতোই হয়। এতটা একটানা বলে হাঁপাতে লাগলেন দেবাঙ্গনের মাসি দিদা। এতটা শুনে বিদুরের মনটা খারাপ হয়ে গেল। মনে মনে সে ভাবল, এত কথা তো দেবাঙ্গন এখানে আসার আগেও কখনো বলেনি। যদি আগে এসব ঘটনা জানা থাকতো তাহলে সে কখনো এখানে আসতো না। তার মনে পড়ে মন্দিরা বারবার এখানে আসতে নিষেধ করছিলেন। তবে কি তিনি কিছু জানতেন? তাহলে বললেন না কেন কিছু? নাকি কাহন দৃষ্টির জন্য আতঙ্কে কিছু বলেননি? খাওয়া দাওয়া সেরে বিদুর মুখ ধুয়ে ঘরে আসতেই তার মাথাটা কেমন দুলে উঠল। মাথাটা ঝাঁকুনি দিয়ে চোখ কচলে আবার হাঁটতে শুরু করতেই মাথাটা ঘুরে গিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল বিদুর। শেষ চৈতন্য হারানোর আগে টুকরো কিছু কথা বিদুরের কানে আসে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওকে এখানে আনতে আমাকে ওই শব্দটা পর্যন্ত বলতে হয়েছে। তার ফলশ্রুতিতে আমার হাতটা বিচ্ছিরিভাবে কেটে গেছে। অবশ্য আমি জানি এটা এমনি এমনি কাটেনি। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, যতটা পারি তাড়াতাড়ি করছি তো। এই বুড়ো হারে আর কত তাড়াতাড়ি করবো বল দেখি। কাহন দৃষ্টির সময় চলে এলো, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। এসে গেছে, চল। তারপর আর বিদুরের কিছুই মনে নেই। বিপ্লব ফিরে এলো ঘন্টা চারেকের মধ্যে। তার সঙ্গে একটি মেয়ে সেটির হাতে ধরা একটি বিরাট পুটুলি। বিপ্লব মন্দিরাকে বলে, চলো, আর দেরি না, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। মন্দিরা শুধু কোনো মতে মেয়েটিকে দেখিয়ে জিজ্ঞেস করে, ওকে? ও সুমি, ক্রাফটিং করে। পথে যেতে যেতে মন্দিরা জানতে পেরেছিল যে শালতুলিতে দেবাঙ্গন নামে কোনো ছেলে থাকে না। একটি ছেলে বহু বছর আগে তার মামার সঙ্গে এখানে এসেছিল। ছেলেটির নাম ছিল শেখর। কিছু বছর পর তার মামা মারা গেলে শেখর অন্যত্র চলে যায়। কিন্তু মাস 6 আগে আবার তাকে এখানে দেখা যায় এবং বিগত 4 মাস ধরে ছেলেটি বিদুরের সঙ্গে চলা বসা করত। পীতাম্বরগড়ে পৌঁছে বিপ্লবরা দেখে সেখানে একটাই পাকা বাড়ি। দরজা খুলে ঢুকতেই তারা দেখে যে সেখানে বিদুর অচৈতন্য হয়ে শুয়ে আছে। সুমি, তাড়াতাড়ি। তারপর মন্দিরাকে বলে, তুমি বিদুরকে জাগিয়ে তোলো, আর বিদুরের যে বাসি জামা কাপড় এনেছো সেগুলো সুমিকে দাও। বেশ অনেকবার জলের ঝাপটা দেওয়ার পর বিদুরের ঘোর কাটে। ততক্ষণে সুমি কি করে যেন ঠিক বিদুরের মতো দেখতে একটা পুতুল বানিয়ে তাকে বিদুরের বাসি জামা পরিয়ে দেয়। তারপর বিদুরকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে কিছুটা দূরে যেতেই দেখে যে একটা ঘোর কালো ছায়া গোটা বাড়িটাকে ঘিরে ধরেছে। বাড়ির ভেতর থেকে শোনা যাচ্ছে আক্রোশের হুঙ্কার। মন্দিরা ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিল দেখে সুমি তাড়াতাড়ি তার মুখ চেপে ধরে। বিদুর এখন অনেকটাই সুস্থ। মন্দিরা পরে জেনেছিল যে কাহন দৃষ্টির সময় কোনো আওয়াজ করতে নেই। আওয়াজ করলে সে শিকার ছেড়ে ওইদিকেই তেড়ে আসবে। নবীনের বিয়ের সময় যেহেতু মন্দিরা চিৎকার করেছিল, তাই কাহন দৃষ্টি নবীন থেকে সরে মন্দিরার উপর গিয়েছিল। কিন্তু কাহনের মেয়েদের উপর কোনো রোষ নেই। যত আক্রোশ তার হলো 17-18 বছরের ছেলেদের উপর। দেবাঙ্গন ওরফে শেখর এখন বেশ নিশ্চিত। শালতুলি ছেড়ে এখন সে নলিনপুরে থাকে। সন্ধ্যা বসে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। শেখর শীষ বাজাতে বাজাতে আসছিল। হঠাৎ তার কানে আসে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠ। শুনছেন? আমাকে একটু এগিয়ে দেবেন? মেয়েটির দিকে ঘুরতেই শেখরের ঘোর লেগে যায়। মোহগ্রস্তের মতো শেখর বলে, কোথায়? সঙ্গে সঙ্গে মেয়েটির সুন্দর মুখে ফুটে ওঠে
ক্রূরতার হাসি অদ্ভুত খ্যানখ্যানে গলায় সে বলে, পীতাম্বরগড়। কেমন লাগছে আমাদের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট করে। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।